থার্ড ওম্যান, রক্ষিতা, অবৈধ, উত্তম সঙ্গিনী, বার্তি। এই শব্দগুলো ব্যবহার করে বাঙালি চলচ্চিত্রপ্রেমী দর্শকদের একাংশ এক দেবীকে অপমান ও লাঞ্ছনা করে আসছে সেই কবে থেকে। তিনি সুপ্রিয়া দেবী, তবে বিশেষ কিছু বাঙালি ওকে দেবী বলে সম্বোধন করলেও দেবীর লেশমাত্র সম্মান বা ভালোবাসা ওকে দেয়নি। তবু তিনি তো দেবী, তাই হাজার অপমান অশ্রদ্ধা তার গায়ে লাগেনি। তিনি পরচর্চার পাঁকে পদ্ম হয়েই ফুটে রয়েছেন। আসলে বাঙালি সমাজে পরচর্চার কেন্দ্রবিন্দু তিনি বহুদিন ধরেই। সমাজ তাকে থার্ড ওম্যান বলেছে, অথচ এভাবে তাকে তৃতীয় নারী বলার কোনো জায়গাই নেই, ছিল না কখনো। কিন্তু আমাদের সমাজের অলিখিত নিয়ম, কোনো বৈবাহিক সম্পর্কে নারী প্রবেশ করা মানেই সমাজের চোখে সব দোষের ভাগী সেই দুসরি অরত বা তৃতীয় নারীটি। কিন্তু এক হাতে কি তালি বাজে? সুপ্রিয় কারো সংসার ভাঙেননি। যতই মধ্যবিত্ত মানসিকতার মহিলারা সে কথা বলুন না কেন, আসলে উত্তমই এসেছিলেন সুপ্রিয়ার কাছে। সে রাতটা ছিল ১৯৬৩ সালের ২৭ সেপ্টেম্বর। সেদিন উত্তমের প্রথমা স্ত্রী গৌরী দেবীর জন্মদিন। ভবানীপুরের বাড়িতে আনন্দ উৎসব হচ্ছিল। হঠাৎ অশান্তির ঝড় উঠল। সন্দেহপ্রবণ গৌরীর কুকথা সহ্যের সীমা ছাড়াল উত্তমের। তখনই এক জামা কাপড়ে রাত ১০:৩০-১১টায় উত্তম বেরিয়ে গেলেন বাড়ি ছেড়ে, গাড়ি নিয়ে। সেদিন সারা রাত পথেই কেটেছিল তার। সে রাতই মহানায়কের জীবনে নতুন অঙ্কের সূচনাপট। উত্তম পরে লিখেছেন, দর্শক, প্রযোজক, পরিবেশক মহল আমার কাছে অনেক প্রত্যাশা করেন, তাই প্রথমেই আমি চাইলাম মানসিক প্রশান্তি, যা পেলে আমি কাজ করতে পারি। মনের সঙ্গে যুদ্ধ করে হাজির হয়েছিলাম ময়রা স্ট্রিটে। বেনুকে বলেছিলাম, তুমি ময়রা স্ট্রিটে ফ্ল্যাট নেওয়ার পর থেকে অনেকদিন আমাকে আসতে বলেছিলে। আজ এসেছি, তুমি আমাকে আশ্রয় দেবে? তৎক্ষণাৎ একা মহিলা হয়েও বেনু বিস্ময় ও মমতা দুই নিয়ে হাসি মুখে দরজা খুলে আমায় আশ্রয় দিয়েছিল। সেই থেকে ময়রা স্ট্রিটে আমি ১৭টি বছর। যা ছিল তখন আমার মানসিক শান্তির তুলনাহীন তীর্থ। তবে নিয়মিত যোগাযোগ রেখেছি মা গৌরীর সঙ্গে। ১৯৬৩ সালের পৌষ মাসে শালগ্রাম শিলাকে সাক্ষী রেখে উত্তম কুমার ও সুপ্রিয়া দেবীর বিবাহ হয়। পৌষ মাসে বিয়ে হয় না, কিন্তু ওদের হয়েছিল। সুপ্রিয়ার বাবা গোপালচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুপ্রিয়ার বড় জামাইবাবু বনফুল, সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায় সহ অনেকেই উপস্থিত ছিলেন। সুপ্রিয়াকে সিঁদুর পরিয়ে ছোট গিন্নির সম্মান দেন উত্তম। সুপ্রিয়া কখনোই গৌরী দেবীর সংসার দখল করার বা অধিকারের প্রতিষ্ঠার দাবি করেননি, বরং অসুস্থ গৌরী দেবীকে রান্না করে পাঠাতেন সুপ্রিয়ায়। কিন্তু আবেগ ও স্নেহের বশে সুপ্রিয়া যে ভুল করেছিলেন, সুচিত্রা সেন সেই ভুল করেননি। হয়তো তাই সুচিত্রা দেবী হয়ে রয়ে গেলেন জনমানসে, আর সুপ্রিয়া দেবী হয়েও তা রইলেন না। সুচিত্রা উত্তমকে ফিরিয়ে দিলেও সুপ্রিয়া কিন্তু তার কেরিয়ারের পূর্ণ বিকাশের শ্রেষ্ঠ সময়টা দিয়ে দিলেন উত্তম কুমারকে। উত্তমকে আশ্রয় দিয়ে তার জীবনে হয়ে উঠলেন উত্তমময়ী। আবেগের তোড়ে ভেসে গেলেন সুপ্রিয়া, তার নিজের আমিত্ব হারালেন। উতঙ্গ ফিল্মি কেরিয়ার জলাঞ্জলি দিলেন, সঙ্গে সমাজের চোখে রক্ষিতা ও সঙ্গিনী হয়ে উঠলেন। যে বেনু মেঘে ঢাকা তারার নিতা করেছেন, কোমল গান্ধার করেছেন, স্বরলিপি স্বয়ম্বরা করেছেন, কিশোর কুমার ও ধর্মেন্দ্র নায়িকা সাহসী আম্রপালি করে ঝড় তুলেছেন, তিনি কেন উত্তম মাটির উপর নিজের জীবন দাঁড় করালেন? যেসব ছবিতে সুপ্রিয়া নায়িকা নন, উত্তমের সেসব ছবির আউটডোরেও তিনি যেতেন। ভালো ভালো রান্না করতেন ও সবাইকে খাওয়াতেন। উত্তমের জন্য রাঁধতেন হালকা সুস্বাদু রান্না। হয়তো কিছুটা উত্তমের উপর নিজের অধিকার বজায় রাখতেও যেতেন। কিন্তু সে যাই হোক, উত্তমের সেবিকা হওয়া ছাড়াও নিজের অভিনয় দাপট কেন জলাঞ্জলি দিলেন সুপ্রিয়া? নিজের যোগ্যতায় নিজের মাটি ধরে রাখার যে ক্ষমতা তার ছিল, যে অসীম সময় তিনি উত্তমকে ভাসিয়ে দিলেন, সেই সময়টা যদি একটু নিজের দিকে দিতে পারতেন, ছবি করতে পারতেন আরও। তার ন্যাচারাল অ্যাক্টিংয়ের ক্ষমতা ছিল, ক্লাসিক্যাল নৃত্যের তালিম ছিল। বার্মার প্রধানমন্ত্রী থাকিন নো বেনুকে রূপোর চামচ দিয়েছিলেন পুরস্কার
নৃত্যকলায় প্রথম হওয়ার জন্য। বাংলা সিনেমার হলিউড স্টাইল আনেন বেনুই। এইসবই উত্তম আলোকে ঢাকা পড়ে গেল। মেঘে ঢাকা হয়ে রয়ে গেলেন আম্রপালির তারা। তার মুখে বিখ্যাত সংলাপ, দাদা আমি বাঁচতে চাই। সত্যি ভূমিষ্ঠ হওয়ার দিন থেকেই তার একার লড়াই শুরু। অনটনের সংসারে বছর বছর কন্যা সন্তান যেন শনির ছায়া তখন। সুতিকা গৃহে অষ্টম কন্যা সন্তান হয়ে জন্ম নিলেন সুপ্রিয়া। শ্রীকৃষ্ণ নারী সত্তা যেন, তাই নাম হলো কৃষ্ণা। কিন্তু 1933 সালে 8ই জানুয়ারি তিনি ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গেই সারা সংসার বলে উঠেছিল, আবার মাইয়া। নিদারুণ হতাশায় যে শিশুকন্যাকে তার মা পা দিয়ে ঠেলে দিয়েছিলেন, কৃষ্ণা আঁতুর ঘরে আগুন রাখার মালসায় পড়ে যেতে যেতে বেঁচে গিয়েছিলেন। ঠিক সেদিন থেকেই কৃষ্ণার লড়াই শুরু। কৃষ্ণা বন্দ্যোপাধ্যায় তার পিতৃপ্রদত্ত নাম। সে বেনুই ছিলেন সুপ্রিয়া। সুপ্রিয়া নাম দেন তার পিতৃতুল্য অভিনেতা পাহাড়ি সেনলাল। এরপর যুদ্ধের পর যুদ্ধ। বার্মা থেকে 2 মাস পায়ে হেঁটে এসেছিলেন কলকাতা। সে আশা ছিল অতি দুর্গম। ক্লান্ত পথে রাতে ঘুমিয়ে পড়ল বেনু। সকালে ঘুম ভেঙে দেখে একটা গরুকে জড়িয়ে শুয়েছিল সে। হাসবে না কাঁদবে বুঝতে পারলেন না। কিশোরীবেলা সব ঐশ্বর্য ছেড়ে তাকে ঝাঁপ দিতে হয়েছিল জীবনের আগুনে। শুধু খালি পায়ে ক্রোশ ক্রোশ পথ হেঁটে আসা নয়, পরনের পোশাকটুকুও ছিঁড়ে যায়। পথে ধর্ষণ থেকে বাঁচতে বাঁচতে বেঁচে গিয়েছিলেন সেদিন। সেদিন কিশোরী বেনু কাদা মেখে নিজের শরীরে ঢেকে সারা পথ হেঁটে এসেছিলেন লোলুপ মানুষের দাঁত নখ এড়িয়ে। জলের তেষ্টায় বুক ফেটে যেত। ছোট ভাই বোনদের মুখের দিকে চেয়ে নিজের জল না খেয়ে তাদের জল খাওয়াতো। সেই পিপাসার্ত অবস্থা এত ভয়ানক যে বড় বেনুর মনে হতো জলের তৃষ্ণা এখনো মেটেনি। তৃষ্ণা তো মেটেইনি, একটু সম্মানের তৃষ্ণা। তাকে বারবার বস্ত্রহরণ করেছে সমাজ। কুলোটা, উত্তম সঙ্গিনী, বাজারি, বেশ্যা, রক্ষিতা, কোন কোন তকমানা জটিনি তাঁর কপালে। বাঙালি মধ্যবিত্ত সমাজের গোল টেবিল বৈঠকের আলোচনায় আজীবন অশ্লীলতার দায় বয়ে বেরিয়েছেন বিষকন্যা সুপ্রিয়া। অথচ বাঙালির প্রাণপ্রিয় উত্তম কুমারকে সুপ্রিয়া যে উজাড় করা ভালোবাসা দিয়েছিলেন, সেটাই কিন্তু মহানায়ককে বাঁচিয়ে রেখেছিল। যখন তিনি মহানায়ক তখন সুপ্রিয়া দেবী তার ছায়াসঙ্গিনী ছিলেন। সমাজ সুপ্রিয়াকে সঙ্গিনী এক্সট্রা এসব অপবাদ দিলেও এটা ভেবে দেখেনি কেউ যে উত্তমের যেসব যোগ্য সঙ্গিনী সুপ্রিয়া, সে নিজে উজাড় করা নিখাদ ভালোবাসা ও সেবা দিয়ে উত্তমকে বাঁচিয়ে রেখেছিল। এ তো কম কথা নয়। নারী কেন্দ্রিক সিনেমা মেঘে ঢাকা তারায় বাংলা ছবিতে প্রথম। তার আগে রামের সুমতি বিন্দুর ছেলে হলেও নারীকে ভেবে চিত্রনাট্য এই প্রথম যা লিখলেন ঋত্বিক ঘটক শুধু সুপ্রিয়ার জন্য। বাঙালি সমাজে পরচর্চার কেন্দ্রবিন্দু তিনি বহুদিন ধরেই। সমাজ তাকে থার্ড ওম্যান বলেছে, অথচ এভাবে তাকে তৃতীয় নারী বলার কোনো জায়গাই নেই, ছিল না কখনো। কিন্তু আমাদের সমাজে অলিখিত নিয়ম, কোনো বৈবাহিক সম্পর্কে নারী প্রবেশ করা মানেই সমাজের চোখে সব দোষী ভাগী হয় সেই দুশ্রী অরাত বা তৃতীয় নারী। বাঙালির পরচর্যার তেমনই এক নারী ছিলেন সুপ্রিয়া দেবী। বহু আলোচিত উত্তম কুমারের সঙ্গিনী ছিলেন সুপ্রিয়া। যদিও সুপ্রিয়াকে দ্বিতীয় স্ত্রীর মর্যাদা দিয়েছিলেন উত্তম। বড়গিন্নি গৌরী দেবীর সঙ্গে ডিভোর্স হয়নি কখনো উত্তম কুমারের। তবে সুপ্রিয়া দেবীর প্রথম স্বামীর খোঁজ কজন রেখেছেন? সুপ্রিয়ার প্রথম বরের নাম ছিল বিশ্বনাথ চৌধুরী। দিল্লিতে ইংরেজি দৈনিকে কাজ করতেন তিনি। সিনেমার দুনিয়া থেকে তিনি দূরের মানুষ ছিলেন, কিন্তু সুপ্রিয়ার স্বপ্ন ছিল সিনেমার নায়িকা হওয়ার। বিয়ের পর অবশ্য বসু পরিবার ছবিতে উত্তম কুমারের বোনের চরিত্রে অভিনয় করেছিলেন সুপ্রিয়া। বিয়ের পর শাশুড়ি, বর, মেয়ের দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। তবু স্টুডিও পেড়ায় ঘোরা বন্ধ করেননি সুপ্রিয়া। শেষমেশ সুযোগ এলো আম্রপালি ছবিতে অভিনয় করার। আম্রপালি দিয়েই ছড়িয়ে যায় সুপ্রিয়া চৌধুরীর নাম। তারপর তার বাড়িতে এসে হাজির হন স্বপ্নের নায়ক উত্তম কুমার। পরপর 3টি ছবিতে উত্তম সুপ্রিয়াকে চুক্তিবদ্ধ করান। হাতে চাঁদ পান সুপ্রিয়া। এক লহমায় হয়ে যান প্রথম সারির নায়িকা। সুচিত্রা সাবিত্রীর জায়গা নিতে চলে আসেন সুপ্রিয়া। উত্তম কুমারের সংস্পর্শে এসে প্রথম স্বামীর সঙ্গে দূরত্ব তৈরি হয় সুপ্রিয়ার। অশান্তির চরমে পৌঁছালে তিনি সুপ্রিয়ার মেয়েকে ছেড়ে দিল্লি চলে যান। শুরু হয় উত্তম সুপ্রিয়ার যৌথ সংসার। মেয়ে সোমার দায়িত্ব কিন্তু বিশ্বনাথ চৌধুরী কখনো নেননি। তবে একটা সময় পর সুপ্রিয়া প্রথম বরকে বলেছিলেন, তুমি আর কতদিন একা থাকবে, আবার বিয়ে করো। এ কথা মুখে বলা একরকম, কিন্তু কাজে করে দেখানো অন্যরকম। কিন্তু মনে এতটুকু দুঃখ রাখেননি সুপ্রিয়া। চাননি স্বামীর থেকে কোনো খোরপোশ।
প্রথম স্বামীর ঘর ধুয়ে মুছে সুপ্রিয়া সাজিয়ে দিয়েছিলেন দ্বিতীয় বউয়ের জন্য। এখানেই সুপ্রিয়া দেবীর সময়ের থেকে অনেকটাই এগিয়ে থাকা এক মহিলা। তাই নিজে দাঁড়িয়ে থেকে প্রথম স্বামী বিশ্বনাথ চৌধুরীর দ্বিতীয় বিয়ে দেন। ততদিনে চৌধুরী পদবীর নিজের নাম ঝেড়ে ফেলেছিলেন সুপ্রিয়া। উত্তম কুমারের পদবী চট্টোপাধ্যায়, সেটাই লিখতেন সুপ্রিয়া, যদিও আইনত স্ত্রীর সম্মান সুপ্রিয়া পাননি কখনো। আশ্চর্যের ব্যাপার, উত্তম কুমার মারা যাওয়ার পর বিশ্বনাথ চৌধুরী দ্বিতীয় বউকে নিয়ে সুপ্রিয়ার সংসারে এসেছিলেন, থেকেও ছিলেন কদিন। এমন উদারতা আজও ভাবতে পারে না সাধারণ মানুষ। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।